বাংলার বুকে নবাবের দরবারে আর্জি জানাতে হলে আপনাকে একদিনের জন্য মুর্শিদাবাদ আসতেই হবে। এই মুর্শিদাবাদ কেবলমাত্র নবাবের শহরই নয়, এই মুর্শিদাবাদে লুকিয়ে আছে ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। তাই একদিনের জন্য চলে এলাম এই মুর্শিদাবাদে, ইতিহাসের পাতায় উকি দিতে। আজকের এই যাত্রায় আমি আপনাকে ঘুরে দেখাবো পুরো মুর্শিদাবাদ শহরটাকে, আর তার সাথে দেখাবো এখানকার রাজকীয়তা ও রাজবাড়ির অন্দরমহল। আর আপনি জানতে পারবেন আপনি কিভাবে এই শহর ঘুরে দেখবেন, খরচ কেমন হয় বা রুম ভাড়া কেমন। তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ বুধবার ব্যারাকপুর স্টেশন থেকে সকাল 7:18 1311 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম নবাবের শহর মুর্শিদাবাদ ঘুরতে। এই হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল 6:50। আজকের এই যাত্রার জন্য আমার ট্রেন ভাড়া পড়েছে 80 টাকা, যেটা আমি স্টেশনের টিকিট কাউন্টার থেকেই কেটে নিয়েছিলাম। এই ট্রেন ছাড়াও অন্য যে ট্রেন ধরে আপনি সকাল সকাল মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারবেন সেগুলোর ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আজকের ট্রেনে অনেকটা বেশিই ভিড়, মাছি গলারও জায়গা নেই, কারণ আজ বুধবার আর সামনের শুক্রবারই ঈদ। তাই মুসলিম ভাইরা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছে তাদের প্রিয়জনদের সাথে ঈদ পালন করবে বলে। এত ভিড়ের মাঝেও তাদের মুখে উকি দিচ্ছে বাড়ি ফেরার আনন্দ। দীর্ঘ যন্ত্রণা ও নবাবের শহর ঘোরার আনন্দ মনে নিয়ে অবশেষে পৌঁছলাম মুর্শিদাবাদ জংশনে। সময় সকাল 10:35। নেমে গেলাম মুর্শিদাবাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে চলে যাব, ওইদিকে আছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তার জন্য সামনে ওভারব্রিজ পেয়ে যাবেন। এই ওভারব্রিজ দিয়ে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে যেতে পারবেন। আপনারা চাইলে সিঁড়িও ইউজ করতে পারবেন, আর এদিকে এসকালেটরের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে, যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ডান দিকে দেখুন বেরোনোর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে বেরিয়ে আপনারা সামনে দেখবেন অনেক অটোওয়ালা টোটোওয়ালা সমস্ত দাঁড়িয়ে আছে। এই সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো টোটো করে নিতে পারেন। আমি এখানে কিন্তু টোটোর সমস্ত ফিক্সড ভাড়া আছে। 600 টাকার বিনিময়ে আমি আজকে একটা টোটো নিয়ে নিয়েছি। আমার আজকের যাত্রা মাত্র একদিনের। আপনি যদি 1 রাত 2 দিনের জন্য মুর্শিদাবাদ থেকে ঘুরে দেখতে চান, তাহলে স্টেশনে নেমে 10 টাকা দিয়ে টোটো বা ঘোড়ার গাড়ি ভাড়া করে প্রথমেই চলে যান হাজারদুয়ারির কাছে। সেখানে আপনি পেয়ে যাবেন কম খরচে ভালো ভালো হোটেল। তাতে আপনারা খাওয়া দাওয়ারও সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আমি সেই রকমই একটা হোটেলের সন্ধান ভিডিও শেষে দিয়ে দিয়েছি। টোটো নিয়ে 15 মিনিট যাবার পর এসে গেল এই যাত্রার প্রথম ট্যুরিস্ট স্পট জাহানকোষা কামান। জাহানকোষা কামান এটি 1637 সালে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে এবং দারোগাহ শের মোহাম্মদের নির্দেশনায় কামার জনার্দন কর্মকার এটি নির্মাণ করেন। এই কামানটি সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিনসহ 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি। এটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি আর ওজন 7 টনেরও বেশি। এই কামানটি একবার চার্জ দিতে প্রায় 17 কেজি বারুদ লাগত। একটা জিনিস দেখাচ্ছি, দেখে নিন। এই কামানে যে তোপ দাগা হতো না, সেইটার এম করা হতো এইখান দিয়ে, দেখুন। আর তারপর ভেতরে বারুদ দিয়ে এখান দিয়ে আগুন জ্বালানো হতো।
আর এই যে আংটাগুলো দেখছেন, কামানটা এত ভাইব্রেট হতো, এই আংটাগুলো কিন্তু বেঁধে রাখা হতো। জাহানকোষা কামান দেখা হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট সবজি কাটরা মসজিদ দেখতে। চলে এসেছি এখন কাটরা মসজিদের সামনে। এটা মুর্শিদ কুলি খাঁর আমলে তৈরি, আর এখান থেকেই কিন্তু সমস্ত ইতিহাসের সূত্রপাত। তাহলে চলুন ভেতরে গিয়ে, আমি একজন গাইড নিয়ে নিয়েছি, কারণ আমার চেয়ে তিনি বেশি জানেন ইতিহাসের ব্যাপারে, অন্তত এখানকার। তাহলে চলুন, সেই গাইড কি বলেন, কিভাবে বোঝান, সবগুলোই আপনাদের দেখাচ্ছি, শোনাচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, যে মাঠটা দেখছেন, গার্ডেনটা সাজানো রয়েছে, সুন্দর ফুলের বাগান, এগুলো কিন্তু সব নতুন। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এখানে সপ্তাহে দুদিন সবজি বাজার বসতো, যার জন্য জায়গাটার নাম হয়ে গেছে আজও সবজি কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে গঞ্জ বা বাজার মার্কেট। এই যে দুপাশে দুটো মিনার দেখছেন, এর হাইট হচ্ছে 72 ফুট। এর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠার 72টা সিঁড়ি রয়েছে। এর কাজ ছিল সকাল বিকাল উপরে উঠে আজান দেওয়া হতো, বাইনোকুলারদের শত্রুদেরকে ফলো করা হতো। নিচে যে ঘরগুলো রয়েছে এগুলো সব মাদ্রাসা, পড়াশোনা হতো। নবাবদের পিরিয়ডে ইসলামিক শিক্ষা কেন্দ্রে ব্যবহার করা হতো। নবাবদের পিরিয়ডে নবাবদের ছেলে মেয়ে একটা ঘরে 4জন 5জন করে স্টুডেন্ট, একজন করে শিক্ষক, আরবি, উর্দু, ফার্সি এই 3টে ভাষায় পড়াশোনা করানো হতো। উপরে ঘরগুলোকে মুসাফিরখানা বলা হয়। মুসাফিরখানা মানে গেস্ট, যারা দূর দূরান্ত থেকে অতিথিরা আসতেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল উপরে ঘরগুলোতে। তাহলে আমরা কোনো মন্দিরে গেলে বা মসজিদে গেলে মাথা নিচু করতে হয়, মৈত্যের সম্মান জানাতে হয়, ওর জন্য হাইট গুলো সব নিচু করে দেওয়া রয়েছে। ঢোকার সময় মাথাটা নিচু মানে মৈত্যের সম্মান জানানো। এটা মুর্শিদ কুলি খাঁ তৈরি করে 1700-তে, এই 2 বছরে বানিয়েছে। এটা চুন, সুরকি, খাইয়ের জল, মেথি জল, চিটেগুড় এসব কেমিক্যাল দিয়ে করা, এর মধ্যে কোনো সিমেন্ট নেই। এটাই হচ্ছে মেন মসজিদ, মক্কার যে কাবা মসজিদ। তার প্যাটার্নের ওইটা করা রয়েছে। 1897 ভূমিকম্প হয়, আজ থেকে 150 বছর আগে ভূমিকম্পে মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে, সেটা কিন্তু আমরা মসজিদের ভেতরে ঢুকলে অনুভব করতে পারবো। এই মসজিদটা পুরো ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে, খিলান। দেয়ালের মধ্যে যেসব চারখানা করা খোপগুলো রয়েছে, এগুলোতে উন্নত মানের পাওয়ারফুল কাজ ফিট করা ছিল, বেলজিয়াম কাজ। জ্যোৎস্না রাতে যখন মূল লাইটটি কাচের মধ্যে পড়তো, পুরো মাঠটা রিফ্লেকশন হতো। এগুলো ব্রিটিশ সরকার যখন দেশ ছেড়ে চলে যায়, এই মূল্যবান কাজগুলোকে সব নষ্ট করে দেয়। এদিকে আসুন, এগুলোকে কুলঙ্গি বলা হয়। এই কুলঙ্গিতে নবাবদের পিরিয়ডে সব মাটি প্রদীপ ধরে দেওয়া হতো। এখনো দেখবেন অনেক পুরনো বাড়ি ঘরে এগুলো দেখা যায়, কুলঙ্গি। আসুন। এটা কি আছে? এটা ভেন্টিলেশন, বাইপাস, হাওয়া বাতাস, ও, ট্যাম্পু পড়া। এটা দিয়ে হাওয়া বাতাস পাস করে। হ্যাঁ, দেখুন এখানে আসুন, এগুলো টেরাকোটার কাজ। এগুলো টেরাকোটার কাজ। হ্যাঁ, বাহ। নিচের এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেন্টিলেশনের জায়গা, দেখে নিন। পায়ের নিচে খেয়াল করে দেখুন, যেসব ছোট ছোট ইটগুলোকে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় বাংলা ইট। সরকারি কাজে অর্ডার দিয়ে তৈরি করা হয়। এই চাতালটার মধ্যে 2000টা আসন রয়েছে, চৌকো চৌকো আসন। তাহলে আসনগুলোর মধ্যে বসে একসাথে 2000টা লোক নামাজ পড়ার জায়গা। এটা নামাজ হতো আজ থেকে 300 বছর আগে। আপনার পেছনে মাথার উপরে খেয়াল করে দেখুন, যেসব বালাগুলো দেখা যাচ্ছে, ওপর দিয়ে তাবু বা শামিয়ানা দেওয়া হতো। আসনে বসে যা নামাজ পড়তো তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টিটা না পড়ে, ছাউনি। তাহলে আপনি উঠে এসছেন পশ্চিম দিকে, এটা পূব দিক, পূব থেকে পশ্চিমকে কাবা শরীফ বলা হয়। সবসময় পশ্চিম দিকে মুখ করে নামাজটা পড়া হয়। এটা আছে মেন মসজিদ। এই যে 1897 ভূমিকম্পটা হয়, দেখুন মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে। বাদিকটা বসে গেছে, কাত হয়ে গেছে, দেখেছেন একটা সাইড বসে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 302 বছর বয়সে মসজিদটা। এর নিচে আছে মুর্শিদ কুলি খাঁর কবর। আপনি বুকের উপরে দাঁড়িয়ে আছেন, এদিকে আসুন, নিচে গেলে আমরা কবরটা দেখে নিতে পারবো। এখানে প্রথমে 4 কোণা নেট ছিল, সবাই হেঁটে গেলে পায়ে ধুলোটা পড়তো, এমনকি সমাধির এখান থেকে দেখা যেত। ব্যাপারটা হচ্ছে, আগে তো ভিজিটারের চাপ ছিল না, এখন খুব চাপ হওয়ার জন্য সেন্ট্রাল থেকে এটাকে ঢালাই করে দিয়েছে। এটা এখান থেকে দেখা যেত, সেটা আমরা নিচে গিয়ে দেখে নেবো। এটা কবরটা। এই যে, আরেকটা কথা হচ্ছে, আমরা উঠে এসেছি পশ্চিম দিকে, এটা পূব দিক।
আচ্ছা সমাধিস্থলে কেউ মারা গেলে সবসময় উত্তর দক্ষিণ করে কবরটা দেওয়া হয়। আচ্ছা, এটা নিয়ম আছে। একদম। তাহলে উত্তরে মাথা রয়েছে, দক্ষিণে পা আছে। কাটরা মসজিদ ঘুরে দেখার পর এই পথ ধরে চললাম আজকের আমাদের তৃতীয় ট্যুরিস্ট স্পট ফুটো মসজিদ দেখতে। নামটা শুনে একটু বিব্রত হলেও চলুন গিয়ে দেখি কি আছে ওখানে। চলে এলাম ফাউতি মসজিদ, যা ফুটি মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি 1740 সালে নবাব সরফরাজ খান নির্মাণ করেন। কথিত আছে যে তিনি এক রাতেই এটি তৈরি করতে চেয়েছিলেন। তবে নবাব বেশ কয়েক মাসের জন্য রাজমিস্ত্রি নিয়োগ করেছিলেন, কিন্তু একদিনেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নবাব আলীবর্দী খানের সাথে এক যুদ্ধে মারা যান বা ফাউত হন। তাই লোকেরা এর নাম পরিবর্তন করে ফাউতি মসজিদ রাখেন। এই বিশাল মসজিদটি 135 ফুট দীর্ঘ এবং 38 ফুট চওড়া। এতে 5টি গম্বুজ এবং 4 কোণে 4টি সর্পিল সিঁড়ি রয়েছে, যার ওপর ছোট ছোট গম্বুজ বসানো আছে। তবে গম্বুজগুলো অসম্পূর্ণ। ফুটো মসজিদ দেখার পর এবার আমরা চলে যাচ্ছি কাঠগোলা বাগান বাড়ি দেখতে। কাঠগোলা রাজবাড়ি 1873 সালে এই রাজকীয় প্রাসাদটি তৈরি করেন লক্ষ্মীপত সিং দুগার। এই দুগাররা ছিল ব্যবসায়ী পরিবারের। তাদের ব্যবসা ছিল কাঠের। কাঠের ব্যবসা থেকেই এই প্রাসাদের নাম হয় কাঠগোলা প্রাসাদ বা কাঠগোলা রাজবাড়ি। প্রাসাদে প্রবেশ করার পথেই দেখা মিলবে এই নহবতখানাটির। এই নহবতখানাটি ত্রিতল বিশিষ্ট। এখান থেকে কোনো বিশিষ্ট ব্যক্তি এলে বা কোনো অনুষ্ঠান হলে সানাই ও নাগরার মধুস্বরে পুষ্প ও আতরের বৃষ্টির মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হতো। গেট দিয়ে ঢোকার পর ডান দিকে গেলেই প্রথমে মিলবে এই অশ্বারোহীর দর্শন। এনার নাম রাজা ছত্রপত সিং দুগার। আর বাদিকে গেলেই মিলবে আরেক অশ্বারোহীর দর্শন। ইনি হলেন রাজা জগৎপত সিং দুগার। এনার পিতাই ছিলেন ছত্রপত সিং দুগার। রাজা ছত্রপত সিং দুগার ও রাজা জগৎপত সিং দুগারের মূর্তি দেখে আমবাগানের মাঝখান দিয়ে ঢালাই করা রাস্তা ধরে সোজা চলে এসে পেয়ে গেলাম টিকিট কাউন্টার। এখানে প্রবেশ করতে মাথাপিছু টিকিট লাগে 40 টাকা। 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম কাঠগোলা রাজবাড়ি দেখতে, যেখানে গিয়ে প্রথমেই বাদিকে পেয়ে গেলাম বাউরি। এটা হলো রাজাদের স্নান করার জায়গা, যার নিচে আছে সুইমিং পুল, যেটা জল ওঠে একটি বিশাল কুয়া থেকে, আর কুয়াটি ভাগীরথীর সাথে যুক্ত। এই বাউরিতে ছেলে মেয়েদের পৃথক স্নানের ব্যবস্থা কিন্তু করা আছে। বাউরি দেখে চলে এলাম এখানকার বিখ্যাত গোলাপ বাগান দেখতে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় কাঠগোলা উদ্যান। একসময় এখানে কালো গোলাপের চাষ করা হতো। এখন আর কালো গোলাপের চাষ করা হয় না। এখন চারিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন আম গাছ, এমনি নর্মাল গোলাপ গাছ। এই বাগানটা প্রায় 30 একর জায়গা নিয়ে বিস্তৃত। কাঠগোলা বাগানবাড়ি দেখার পর চলে এলাম রাজবাড়ি দেখতে। একদিন এই রাজবাড়িই ছিল নবাব ও ইংরেজদের আমোদ প্রমোদের স্থান। এই প্রাসাদের নিচে সুড়ঙ্গ পথ ছিল, যা ভাগীরথীর সাথে যুক্ত ছিল বলে জানা যায়। এই প্রাসাদ আজ এক জাদুঘরে পরিণত হয়েছে। এর ভিতরে কি আছে সেটা আপনারা এই ভিডিওতে নিজে চোখেই দেখে নিন। একটা কথা জানিয়ে রাখি, এই প্রাসাদের ভিতর কিন্তু কোনো রকম ভিডিও করতে দেওয়া হয় না। আমি কিভাবে করলাম সেটা না হয় অন্য কোনো দিন বলবো।
কাঠগোলা রাজবাড়ির অন্দরমহল দেখার পর চলে এলাম ব্যান্ডস্ট্যান্ড দেখতে। এটাই হলো সেই জায়গা যেখানে রাজার ছেলেমেয়েরা দিনে নাচ গান শিখতেন, আর সন্ধ্যার পর এখানে পাশ্চাত্য নাচ সঙ্গীতের আসর বসত। ব্যান্ডস্ট্যান্ড দেখার পর চলে যাচ্ছি পরেশনাথ মন্দির দর্শন করতে। চলে এসেছি আদিনাথ মন্দিরে। অনেকে একে কিন্তু বলেন পরেশনাথ মন্দির, যেটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরে যে ভগবান পূজিত হন ওনার নাম ভগবান আদিশ্বর। এই মন্দিরটা প্রায় 900 বছরের পুরনো। 1933 সালে লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। মন্দিরটিতে গিয়ে দেখি মন্দিরটিতে সংস্কারের কাজ চলছে। এই মন্দিরটিতেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। মন্দিরের ভেতর ঢুকে যে নিস্তব্ধতার মুখোমুখি হলাম, মনে হলো যেন অন্য জগতে চলে এসেছি। এই রাজবাড়ি দেখে বেরোতে বেরোতে প্রায় 1:30 বেজে গেল। এরপর যাব নেক্সট ডেস্টিনেশন, কারণ আজকেই আমাকে ফিরে যেতে হবে, আর আমার ট্রেন আছে 5:21 বা ওই রকম একটা কিছু টাইমে, সেটা আমি দেখে পরে জানাচ্ছি। তার জন্য একটু তাড়াতাড়ি কিন্তু করতে হবে। কাঠগোলা রাজবাড়ি দেখা হয়ে গেলে চলে এলাম জগৎ শেঠের বাড়ি দেখতে। এখানে প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 30 টাকা। এই জগৎ শেঠ ছিলেন নবাব ও ইংরেজদের ব্যাংকার। এই জগৎ শেঠই আবার পলাশির যুদ্ধে সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সহায়তা করেছিলেন। জগৎ শেঠের এই বাড়িটি এখন সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে। এখানে ওনার ব্যবহৃত সমস্ত সামগ্রী সাজানো আছে। এখানেও কিন্তু ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না, তাও আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। জগৎ শেঠের বাড়ি দেখে চলে এলাম নসিপুর রাজবাড়ি দেখতে। 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর এটি নির্মাণ করে। এটি মূলত দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ আমলে কঠোর কর সংগ্রাহক হিসাবে পরিচিত ছিলেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম, যেখানে রাজপরিবারের ব্যবহৃত সামগ্রী রয়েছে। এখানে প্রবেশ মূল্য লাগে 20 টাকা। এখানেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া হয় না। নসিপুর রাজবাড়ি দেখা হলে চলে এলাম আখড়া দেখতে, যার প্রবেশ মূল্য পড়ে 20 টাকা। আখড়ায় এসে সংগ্রহশালা, রূপোর রথ, কামান দেখে চলে এলাম মির্জাফরের বাড়ি দেখতে। এখানে এসে কোনো বাড়ি দেখতে পেলাম না, কেবলমাত্র তার বাড়ির প্রবেশপথটি রয়েছে, যেটির অবস্থা ভগ্নপ্রায়। এই প্রবেশপথটি ইতিহাসের এক নির্মম সত্যকে বহন করে চলেছে। মির্জাফরের বাড়ির প্রবেশপথ দেখে চলে এলাম মির্জাফর ও তার পারিবারিক কবরস্থান দেখতে। এখানে তার পরিবারের 1100 জনের কবর আছে।
10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে কবরগুলোকে দেখে চলে এলাম আজিমুন্নেসা বেগমের কবর দেখতে। আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের কন্যা। তার এই সমাধিটি জীবন্ত সমাধি হিসাবে পরিচিত। তিনি তার নিজের তৈরি মসজিদের সিঁড়ির নিচে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যাতে পুণ্যবান মানুষের পায়ের ধুলো তার সমাধিতে পড়ে। বর্তমানে মূল মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলেও সমাধিটি এবং আশেপাশে সুন্দর বাগানটি দর্শনার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। ফ্যামিলি নিয়ে মুর্শিদাবাদ ঘুরতে এলে একটা কথা আপনাদের বলে দেবো, যে কখন যেদিনই আসুন শুক্রবার বাদে বাদবাকি অন্য দিন যে কোনো দিন আসুন, কারণ শুক্রবার কিন্তু অনেকগুলো স্পটই প্রায় বলতে গেলে বন্ধ থাকে। তাই শুক্রবার বাদ দিয়ে বাদবাকি যে কোনো দিন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চলে আসুন ফ্যামিলি নিয়ে, ঘুরলে কিন্তু ভালো লাগবে। আজিমুন্নেসা বেগমের সমাধি দেখে এখন চলে যাচ্ছি আমাদের আজকের একদিনের ভ্রমণের শেষ ও সর্বপরিচিত দর্শনীয় স্থান হাজারদুয়ারি দেখতে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, একদিনের জন্য মুর্শিদাবাদ ঘুরতে এসে সাইট সিনের জন্য যে টোটো ভাড়া করবেন, সেই টোটো কিন্তু আপনাকে হাজারদুয়ারি নামিয়ে দিয়ে চলে যাবে। আর এই হাজারদুয়ারি থেকে স্টেশনে যেতে আপনাকে অন্য একটা টোটো কিন্তু ভাড়া করে নিতে হবে 10 টাকা দিয়ে। আর এখান থেকে স্টেশন পৌঁছতে আপনার সময় লাগবে মাত্র 5 মিনিট। চলে এসেছি মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি ঘুরতে। ভেতরে ঢোকার পর বাদিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। সেখান থেকে 25 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। একটা বেটার আপনাদের অপশান বলছি, টিকিট কাউন্টার থেকে না কেটে আপনাদের এখানে পেয়ে যাবেন এই রকম স্ক্যানার। এই স্ক্যানার থেকে টিকিট কাটবেন, তাতে আপনাদের সুবিধা হবে। কাউন্টারে 25 টাকা নিচ্ছে, আর স্ক্যানারে কাটলে পার টিকিট কিন্তু পড়ছে 20 টাকা। তো আপনারা যদি অনেকজন একসাথে আসেন আপনাদের স্ক্যানারে সুবিধা হবে, কারণ কাউন্টারে নিচ্ছে 5 টাকা করে বেশি। হাজারদুয়ারি প্রাসাদ, যার সাবেক নাম বড়কঠি, যা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 1829 থেকে 1837 সালের মধ্যে নবাব নাজিম হুমায়ুন যার আমলে আর্কিটেক্ট ডানক্যান ম্যাকলিওড এটি নির্মাণ করেন। এই প্রাসাদটিতে 1000টি দরজা রয়েছে, যার মধ্যে 900টি আসল ও 100টি নকল, যা অতীতে ডাকাত বা শত্রুদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রাসাদের ভেতরেও সংগ্রহশালা আছে। এটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক উল্টো দিকেই দেখা পেয়ে যাবেন এই সুবিশাল সাদা রঙের ইমামবাড়া, যার নাম নিজামত ইমামবাড়া। এখন যে ইমামবাড়াটি দেখতে পাচ্ছেন এটি হলো নতুন ইমামবাড়া। এটি 1847 সালে নবাব নাজিম মনসুর আলী খান নির্মাণ করেন। আগের পুরানো ইমামবাড়াটি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, যেটি আগুনে পুড়ে যায়। এই ইমামবাড়ায় সাধারণ পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না, তবে মহরমের সময় খোলা থাকে। প্যালেস গার্ডেনের মাঝে এটি হলো মদিনা মসজিদ। এটি স্থাপন করেছিলেন মোহাম্মদ সিরাজউদ্দৌলা। কথিত আছে মক্কা থেকে মাটি আনিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র মানুষদের হজে সাহায্য করবার জন্যই এই মসজিদটি তৈরি করা হয়েছিল। হাজারদুয়ারি ও ইমামবাড়ার মাঝখানে দেখা পেয়ে যাবেন এই ক্লক টাওয়ার বা ঘড়িঘরটি, যার চারিদিকে ঘড়ি লাগানো ছিল। এটি নির্মাণ করেছিলেন ডানক্যান ম্যাকলয়েডের সহকর্মী সাগর মিস্ত্রি। এটি মুর্শিদাবাদে বিগ ব্যান হিসাবেও বেশ জনপ্রিয়। ভাগীরথী নদীর তীরে যাত্রী নাবিকদের সহায়তার উদ্দেশ্য নিয়েই সম্ভবত এটি নির্মাণ করা হয়েছিল। ক্লক টাওয়ার ও মদিনা মসজিদের মাঝখানে দেখা পাবেন এই তোপটির, যার নাম বাচ্চাওয়ালি তোপ। একবার পরীক্ষামূলকভাবে এটিকে ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে আশেপাশে 10 মাইল ব্যাসার্ধের মধ্যে বেশিরভাগ গর্ভবতী মহিলারাই বাচ্চা প্রসব করে ফেলে।
এই মুর্শিদাবাদ ঘুরতে এসে যদি আপনাদের হোটেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, সবসময় আপনারা চেষ্টা করবেন এই হাজারদুয়ারির আশেপাশে হোটেল নিতে, কারণ এখানে কিন্তু লোকেশনটা যথেষ্ট ভালো, খাওয়া বা থাকা এর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন দেখে নিই এখানে কি হোটেল আছে, বা আমাদের থাকার জন্য অল্প পয়সায় থাকার জন্য কি হোটেল উপযুক্ত সেইটা একটু দেখে নিই। আপনাদের জন্য খুঁজে পেলাম একটা হোটেল যেটা একদম ইমামবাড়া, এইদিকে দেখুন ইমামবাড়া দেখতে পাচ্ছেন ইমামবাড়া, আর সামনেই হোটেলটা। হোটেলের নাম হচ্ছে হোটেল রাজলক্ষ্মী। হোটেলের নাম্বার আমি নিচে দিয়ে দেবো, তাও এখানে লেখা আছে, দেখে নিন। আমরা হোটেলের একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে 3 জনের জন্য এই বেডটা। এতে কিন্তু কোনো এসি নেই, দেখতে পাচ্ছেন। রুম যথেষ্ট পরিষ্কার, নিচে ফ্লোরিং টাইলসের করা, সেন্টার টেবিল দেওয়া আছে, কর্নারে সাজার জন্য আয়না দেওয়া আছে, প্লাস জিনিসপত্র রাখার জন্য কিন্তু জায়গা এতে করে দেওয়া আছে, এই দেখে নিন। আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই যে এটা হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছেন কর্নারে বেসিন করা আছে, ওপরে গিজার বসানো আছে, আর কোমোডও কিন্তু বসানো আছে। এই হোটেলে আপনারা এসি রুমও কিন্তু পেয়ে যাবেন। সেই রুমগুলোয় লোক থাকার কারণে আপনাদের কিন্তু দেখাতে পাচ্ছি না। আর এই হোটেলে যেটা সবচেয়ে বড় সুবিধা, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন সেই জায়গাটা দেখিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এর উপরেও রুম আছে, আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখালাম যেটা নন এসি, এছাড়াও এসি পেয়ে যাবেন। তাহলে চলুন হোটেলের কি ভাড়া পড়বে না পড়বে সেগুলো কথা বলে নেওয়া যাক। নমস্কার, আপনার নাম দাদা? আমার নাম দিবাকর দাস। নাম্বারটা? নাম্বার 9734829834। এখানকার রুম রেন্ট কেমন পড়ে? আমাদের টোটাল 5, ওপরে 5টা, 3টে ডবল বেডের রুম আর 2টো সিঙ্গেল বেডের রুম, মানে 3 জন একসঙ্গে থাকতে পারবে। ওটাকে বলছে সিঙ্গেল। সিঙ্গেল মানে 1 জন 2 জন না, একসঙ্গে 3 জন। ওপরে 5টা রুমে 5টাতে এসি, বড় রুম সামনে 3টে, একদম ফুল রাস্তার সামনে, যেখান থেকে আপনার হাজারদুয়ারি পুরো সামনে থেকে দেখতে পাবেন। বড় রুম এসি দিয়ে একসঙ্গে 6 জন থাকতে পারবে। 6-7 খাট 2টো আছে, এসি দিয়ে আপনার 1400। এটা কি সিজন অনুযায়ী ভাড়াটা চেঞ্জ হয়? হ্যাঁ, সিজনতে আপনার সিজন যখন থাকে তখন তো এসি হয় না, নন এসি। তখন নন এসি রুমগুলোই গিজার সহ আপনার 2200-2500 হয়ে যায়। সিজন ছাড়া বলছি এটা। সিজনে, এই অফ সিজনে আমাদের 1400 টাকা 6 জন আরাম করে থাকবে। আচ্ছা, আর যখন সিজন থাকবে তখন 2200 আলাদা আলাদা। আলাদা। আচ্ছা, সেটা সিজনের ওপর ডিপেন্ড করবে। আর 3 বেডের যেটা বললাম এসি, সেটা হচ্ছে আপনার 1200 টাকা। ওটা কি এখন না সিজনে? এখন আচ্ছা, সিজনও এটা চেঞ্জ হবে, যে আসবে এসি লাগে না, সিজন আমাদের শীতকালীন সময়টা শুধু। আচ্ছা, আপনাদের এখানে আমাদের শীত দিয়ে লাগে না, গিজার লাগে। হ্যাঁ, আর আমার 7টা রুমেই আপনার গিজার আছে। আচ্ছা। রুম দেখা হয়ে গেলে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে এখন চলে যাচ্ছি মুর্শিদাবাদ স্টেশনে। সময় এখন বিকাল 4:30। চলে এলাম মুর্শিদাবাদ স্টেশনে। এখান থেকে আমি ধরবো হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেনের সময় হচ্ছে বিকাল 5:10, আর আমি নামবো গিয়ে ব্যারাকপুরেই কিন্তু। আর এখান থেকে টিকিটটা আমি যাওয়ার সময় কাউন্টার থেকে আর কাটিনি। কাউন্টার থেকে এর জন্য কাটিনি কারণ আমি দেখতে চাইলাম যে আমি আপনাদের একটা রেলের অ্যাপ বলেছিলাম, কিভাবে কাটতে হয় শিখিয়ে দিয়েছিলাম, কতটা দামের ডিফারেন্স হয়। এখন যাওয়ার সময় আমি ওই অনলাইনে কিন্তু কাটলাম। অনলাইনে আমার সেই টিকিটটা পড়লো 77 টাকা সামথিং, মানে ওই ধরুন 78 টাকা। আর আসার সময় পড়েছে 80 টাকা, মানে আমার সেভ হলো 2 টাকা। টাকাটা বড় ব্যাপার না, মেন হচ্ছে যে এখানে এলে মানে যে কোনো জায়গায় আপনি যদি কোনো টিকিট কাটেন, আপনাকে একটা লাইন দেওয়ার ঝামেলা আছে। আপনি ঘরে বসে যদি সেই টিকিটটা কাটেন তাহলে আপনাকে কোনো ঝামেলা কিন্তু পোয়াতে হচ্ছে না। আর উপরন্তু আপনি
টিকিটের দামটাও আপনার কিন্তু কম পড়ছে। তাই আপনাদের বলি, আপনাদের সুবিধার্থে যদি রিজার্ভড বা আনরিজার্ভ যে কোনো টিকিট কাটেন, চেষ্টা করুন আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদের বলেছি সেই অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটতে, তাতে আপনাদের কিছু হলেও সাশ্রয় কিন্তু হবে। আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে টিকিট কাটলে কিন্তু আপনার টিকিট হারানোর কোনো ভয় থাকবে না। এবার যারা আমার ওই ভিডিওটা দেখেননি, আমার এই ভিডিওর এন্ডে আমি ওই টিকিট কাটার ভিডিওর লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিন। আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। তাহলে আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে, অন্য কোথাও অন্য কোনো জায়গায়। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কোনো কিছু বাজে লাগলে নিজের মনে করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন।